টেনশনের থেকে মুক্তি পাওয়া, রোজকার জীবনের দৌড়াদৌড়ি থেকে স্বস্তি পাওয়া, নেশার একটা আলাদা জগতে হারিয়ে যাওয়া। নেশা স্বভাব কবে হয়ে গেল, স্বভাব কবে অভ্যেস হয়ে গেল আমি জানি না। এই নেশা আমার জীবন আর আমার নিজের লোকদের কখন ধ্বংস করে দিল সেটা আমি জানি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়াকার ভাই। আচ্ছা শোনো, তুমি তোমার বোন সাদিয়ার বাড়িতে এক্ষুনি পৌঁছতে পারবে? সবাই ভালো আছে তো ভাই? জানি না ঠিক কি হয়েছে, হঠাৎ বাড়ি থেকে ফোন এসেছিল, মনে হলো টেনশনে রয়েছে, বললো তাড়াতাড়ি বাড়ি আসতে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সাদিয়া ভাবি, সাদিয়া ভাবি। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার তাড়াতাড়ি একটু আসবেন, এখানে কিছু হয়েছে। হ্যাঁ, এখানের অ্যাড্রেস হলো 12/145 মোল্লাপাড়া, মসজিদ গলি, মঈনুদ্দিন শেখ। ভাই, এইসব কি হয়েছে? ওয়াকার ভাই, যখন আমি এখানে পৌঁছলাম দেখলাম দরজা খোলা, ভেতরে ঢুকে দেখি আমার দাদা এইভাবে পড়ে আছে। আমার বোন কোথায়? আমি জানি না ভাবি কোথায়। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না এসব কি করে হয়েছে। সাদিয়া, সাদিয়া, ভাবি, সাদিয়া, সাদিয়া ভাবি। সাদিয়া। এই সরে যান, সরে যান এখান থেকে। জায়গা দিন। হ্যাঁ, আসুন স্যার। এ তোমার কে? স্যার আমার নিজের বড় ভাই মঈনুদ্দিন শেখ, এনার স্বামী, ওনার নাম সাদিয়া শেখ। সাদিয়া আমার ছোট বোন, আমার নাম ওয়াকার। তোমার নাম? আগে সাইফুদ্দিন শেখ। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। মানে লাশটাকে তুমিই প্রথম দেখেছিলে? আমি এখানে এসে দেখি যে এই দরজাটা খোলা রয়েছে। সাদিয়া ভাবি, সাদিয়া ভাবি। তারপর ভেতরে ঢুকলাম। সাদিয়া ভাবি, আমি সাদিয়া দেখলাম দাদা পড়ে আছে। স্যার আমি যখন এখানে এলাম সাদিয়া ভাবিকে কোথাও দেখিনি, ভাবলাম ভাবিও বিপদে রয়েছে, তাই তক্ষুনি আপনাদের ফোন করলাম। আমি যখন এখানে এলাম উনি তখন আপনাদের ফোন করছিল, তখনই সাদিয়া এলো। আর আপনি কোথায় গিয়েছিলেন? আপনার স্বামী কি বাড়িতে একাই ছিল? আমি তো বাজারে গিয়েছিলাম সবজি আনতে। যখন ফিরলাম তো দেখলাম সাইফ ভাই আর ওয়াকার এখানে আছেন, আর আমার স্বামীর খুন হয়ে গেছে। আমি আসার আগে থেকেই উনি তো এখানেই ছিলেন। হ্যাঁ স্যার, আমি এখানে এসেছি। সাদিয়া ভাবি তো নিজেই ফোন করে বললো যে খুব দরকার আছে, একটু তাড়াতাড়ি বাড়ি এসো। আমি এখানে এসেছিলাম কারণ উনি আমাকে ফোন করে ডেকেছিলেন। আরে স্যার, আপনি এভাবে কেন দেখছেন আমায়? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি আমি কিছু করিনি স্যার। আপনিই বলুন আমি আমার বড় ভাইকে কেন মারতে যাব, কেন খুন করবো ওকে?
স্যার গলা কাটা হয়েছে, আশেপাশে কোনো হাতিয়ারও পাইনি যা দিয়ে খুনটা হয়েছে। তুমি এক্ষুনি ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দাও, ঘরটাকে তন্ন তন্ন করে খোঁজো, আর তারপর লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। স্যার। আর হ্যাঁ, এই তিনজনকে, সাদিয়া, ওয়াকার আর সাইফুদ্দিন, এদের পুলিশ স্টেশনে নিয়ে চলো। নিশ্চয়ই এরা কিছু লুকোচ্ছে। নিহতের ভাই সৈফুদ্দিন হতবাক হয়ে গেল, কারণ তার বৌদি সাদিয়া আর সাদিয়ার ভাই ওয়াকার তার দিকেই আঙুল তুলছিল, ইঙ্গিত করছিল যে হয়তো সৈফুদ্দিনই তার দাদা মঈনুদ্দিনকে খুন করেছে। ঘটনাস্থলে সবার আগে সেদিন সৈফুদ্দিন পৌঁছয়। ওর কথা অনুযায়ী মঈনুদ্দিনের লাশ পড়েছিল ওখানে। এখন প্রশ্ন হলো যে এই তিনজনের মধ্যে মিথ্যে কে বলছে, আর খুনি কে ছিল, আর এই খুনটা কেন হয়েছিল? এই খুনে কোনো ষড়যন্ত্র আছে। সেটা কেমন অফিসার? ভিকটিমের গলা কাটা হয়েছে, কিন্তু ঘরের কোথাও রক্তের কোনো দাগ নেই, না দেওয়ালে না অন্য কোথাও। তার মানে আপনি বলতে চাইছেন কেউ প্রমাণ লোপাট করেছে? অবশ্যই করেছে, কেউ রক্তের দাগগুলো মুছেছে। এই ছুরির উপর একটা রক্তের দাগ আছে, এমনকি রান্নাঘরে কিছু বাসনেতেও রক্ত লেগে আছে। বাথরুম চেক করেছেন? কেউ প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এই দেখুন, এটাকে সবেমাত্র শুকোনোর জন্য রাখা হয়েছে। যদি আমি আমার দাদাকে মারবো তাহলে আমি নিজে কেন আপনাদের ডাকতে যাব, আর ওয়াকার ভাইকেও কেন ওখানে ডাকবো স্যার? দেখো, আমি এরকম অনেক ক্রিমিনালকে দেখেছি যারা বলে যে আমরা নির্দোষ, বাস্তবে তারা নিজেরাই খুন করে খুন হয়েছে বলে চিৎকার করে। স্যার আমায় বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। আমার তো দাদার সঙ্গে দেখাও হতো না স্যার। ওই সাদিয়া ভাবি হঠাৎ আমাকে ফোন করে বললো যে খুব দরকার আছে। ভাই, ভাই শুনছো? তুমি এক্ষুনি এখানে চলে এসো। কেন, আবার কিছু হয়েছে? তুমি তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, দেরি করো না, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার আমার মোবাইল দেখুন, স্যার আমার পুরো কল লিস্ট চেক করুন স্যার। আপনার যা যা দেখার দেখে নিন, আমি মিথ্যে কথা বলছি না স্যার। আপনি আমারও মোবাইল চেক করুন, তাতে প্রমাণ হয়ে যাবে যে আমি ওখানে গিয়েছিলাম, কারণ উনি আমাকে ফোন করে ডেকেছিলেন। তোমার মোবাইলটা দাও। সাদিয়া, এটা কিরকম তামাশা? প্রথমে তুমি তোমার দেওরকে ফোন করলে, তারপর তোমার দেওর তোমার বড় ভাইকে ফোন করলো, তারপর ওরা দুজন তোমারই ঘরে তোমার স্বামীর লাশ দেখতে পায়। এমন কি ব্যাপার আছে যা তুমি লুকোচ্ছ? তাহলে তুমি কি তোমার স্বামীকে খুন করেছো? হ্যাঁ, আমি আমার স্বামীকে খুন করেছি। খুন করেছি আমার স্বামীকে, কেননা আমি এত যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না। তেইশ বছর ধরে, পুরো 23 বছর ধরে আমি ওর অত্যাচার সহ্য করে আসছিলাম। তারপরে একদিন এলো, আমাকে কিছু করতেই হলো। 23 বছর বাদে এমন কি ঘটলো যাতে তুমি তোমার স্বামীকে খুন করলে? যদি আমি ওকে না মারতাম তো ও আমাকে মেরে ফেলতো। ভালো কথা, টাকা দে বলছে, টাকা দে আমাকে, দে তো শেষ করে দেবো আজ। দে দে আমাকে পয়সা, টাকা দে আমাকে, আমি বলছি টাকা দে আমাকে, বলছি দে, টাকাটা দিলে মেরে ফেলবো আমি, টাকা দে, আমি বলছি টাকা দে আমাকে, টাকা দে, বলছি দে, টাকাটা দিলে মেরে ফেলবো আমি, টাকা দে, টাকা দে, দে টাকা, টাকা দে, দে। আমি আমার জীবন বাঁচানোর জন্য ওর জীবন নিয়ে নিলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তো আমি তখন ওর ছোট ভাইকে ফোন করে ডাকলাম। হ্যাঁ, তারপর তুমি খুব চালাকি করে এই খুনটা তার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিলে। কেন?
তোমার সাথে ওর কি কোনো শত্রুতা ছিল? এটা কিন্তু কয়েকবার নয়, মাত্র একবার জোরালো আঘাত করা হয়েছে আর গলাটা পুরো কেটে গেছে। তার মানে কোনো পেশাদারের কাজ এটা? আমার তা মনে হয় না, তবে এটা অবশ্যই যে কাজটা খুব নিপুণভাবে হয়েছে। এটাই মার্ডার ওয়েপন? আমার ডাউট আছে এই ছুরিতে মার্ডার হতে পারে, কিন্তু এত গভীরভাবে গলা কাটা যাবে না, তাও একবারে। তার মানে বলছেন যে এর থেকে বড় কোনো ছুরি বা চপার ইউজ করা হয়েছে? হ্যাঁ, কোনো বড় চপার দিয়েই হয়েছে। আমি নিশ্চিত হয়ে বলছি, একটা ধারালো এবং বড় চপার। দাদা, তুমি কোথায় যাবে? কিছু তো ভেবেছো? জানি না, এটা রেখে দে, রাখ, আর এখানেই থাকিস, আম্মির খেয়াল রাখিস। আর দাদা তুমি? আমার কথা ছাড়। স্যার, মঈনুদ্দিনের খুন এই ছুরি দিয়ে হয়নি। তার মানে ওই মহিলা মিথ্যে বলছে, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। দুই ছেলে, মজিদ আর নওয়াজ, দুজনেই বেপাত্তা। দুজনের ফোনও বন্ধ বলছে। প্রতিবেশীদের সাথে কথা হয়েছে আমার, জানতে পারলাম যে ওরা বাবা মায়ের সাথেই থাকতো, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি ওয়াকার আর সাইফুদ্দিনকে ডেকে পাঠাও, কেননা শুধু ওই মহিলাই মিথ্যে বলছে না। রুটি এটা কোনো খাবার? ছেলেদের ভবিষ্যৎ রয়েছে, ওদের বড় করতে হবে, পড়াতে হবে। তোমার এই মদের নেশা কি করে হবে বলো? কি করে সংসার চালাবো? কি করে চলবে সংসার? সংসার এটা তুই চালাচ্ছিস এই সংসার? সারাদিন খেটে খুটে বাড়িতে আসবো, দুটো শুকনো রুটি ছাড়া কিছু নেই। কষ্টের কথা তো ছেড়েই দাও, একটা ডালও হয় না। কসাই গোশ বিনা পয়সায় দেয় না, আর ধারেও দেয় না। সবজিওয়ালারা পয়সা চায়, সেটাও আমার কাছে থাকে না। কি করে চালাবো সংসার? আছে কোনো উত্তর? যখনই বাড়িতে আসবো তখনই খেচার 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 খেচার, শান্তিতে দুটো রুটিও খাওয়া যাবে না। কি দেখছিস এখানে? টিভিতে কোনো নাটক চলছে? নিজেদের ঘরে যা, যা এখান থেকে। যা তৈরি হয়েছে গরম করে দিচ্ছি, খেয়ে নাও। যেটা তৈরি করেছিস সেটা গরম কর আর নিজেই খেয়ে নে। আমি খাবো না, না খেয়ে প্রথমবার সচ্ছি না আমি। কাল ভাইয়ের বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবো। স্যার, আমি জানতাম যে আমার দাদা ভালো বাপ ছিল না, আর না ভালো স্বামী। তাহলে 23 বছর তোমার বৌদি কেন অপেক্ষা করলো তোমার দাদার গলা কাটতে? সেই ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, মানছি যে ও সাদিয়া ভাবিকে মারতো, পিটতো, কিন্তু অতটা খারাপ লোকও ছিল না। যখন ওদের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়, ও সৎভাবেই কাজ করত। একসময় তো এমনটা ছিল স্যার, দাদা আমার সাথেই কাজ করত। এসব ওই 12 বছর আগের কথা স্যার। আমার দাদা তখন ঠিকঠাক করেই কাজ করত। তারপর জানি না কবে মদের নেশা ধরে ফেললো। প্রথম তো ওই একটু আধটু খেত। আমরা তো কেউ জানতেও পারিনি স্যার যে কবে মদ ওকে খেতে শুরু করলো। আর যখন জানতে পারলাম, অনেক দেরি হয়ে গেছে স্যার।
গত কয়েক বছর ধরে ও বাড়িতে কম আর মদের থেকেই বেশি থাকতো। আর একটা সময়ের পর স্যার মদের সঙ্গে সঙ্গে আফিম, গাঁজা, চরস সবকিছু শুরু হয়ে গেল স্যার। তারপর আর কি ও রাস্তার মধুমাতাল হয়ে গেল। আর তারপর একদিন কি হয়ে গেল এই আল্লাহ? কেন এত কষ্ট? হ্যাঁ এই আল্লাহ, রক্ত? কি হয়েছে আম্মি? তোর আপুর শরীর খুব খারাপ। হ্যাঁ। তুই এখনই তোর দাদাকে হ্যাঁ, ফোন কর। করছি। আরে জল জল খেয়ে নাও। জল খাবো একটুখানি না, জলটা জল খাও, খাবো না। দেখবে ভালো লাগবে। শুয়ে পড়ো। এই নওয়াজ, বাড়ি থেকে তোর ভাই ফোন করেছে? হ্যাঁ তা শালা এখনো বেঁচে রয়েছে? যত তাড়াতাড়ি মরবে তত ভালো। না, কিচ্ছু করার দরকার নেই। এই নওয়াজ কি ওর বাবাকে ঘেন্না করতো? নিজের মাকে খুব ভালোবাসে স্যার। ওর মায়ের ওই অপমান, ওই মারধর, যন্ত্রণা এসব সহ্য হতো না ওর। ও 14 বছর বয়সেই কাজে ঢুকে গিয়েছিল স্যার। কি করতো? সাদিয়া ভাবির ভাই ওয়াকার ভাইয়ের হোটেলে কাজ করত। মানে ওয়াকার ভাই নওয়াজকে কাজে লাগিয়ে দিয়েছিল। ওর রোজগারের টাকাতেই সংসার চলতো। অন্তত সাদিয়া ভাবি আর ওর ছোট ভাইয়ের দুবেলার খাবার জুটত স্যার। তাহলে নওয়াজ ওর বাবাকে কি দেখতো না? স্যার ও শুধু নিজের মায়ের জন্যই বাপকে বরদাস্ত করত। কারণ সাদিয়া ভাবির আশা ছিল যে দাদা হয়তো কোনো দিক শুধরে যাবে। দেখুন, আপনার স্বামীর টিবি হয়েছে। টিভি? হ্যাঁ, রোগ অনেক দূর ছড়িয়ে গেছে আর ওনার শরীরও দুর্বল, তাই প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। গায়ে রক্ত কম, মদ বেশি রয়েছে ডাক্তারবাবু। তার উপরে চড়স খায় আমার বাপ। দেখুন, আজকের পর থেকে এক ফোঁটা মদ নয় আর অন্য কোনো নেশাও নয়। ওনাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আর নিয়মিত ওষুধও খেতে হবে। তবুও আমরা আপনাদের ভরসা দিতে পারছি না। বাবা, 1000 টাকা ভাইকে দিয়ে দাও। বাবা, তুই গিয়ে ওষুধগুলো কিনে আন। আমরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, ওখান থেকে রিক্সা করে নেবো। হ্যাঁ, যা। আমি কেন সব করতে যাচ্ছ? জানোয়ারের মতো তোমাকে মারে। সমস্ত টাকা মদ গাজায় উড়িয়ে দিয়েছে, আমাদের কথা একবারও ভাবেনি। আর তার জন্যই তুমি এসব কেন করছো? কেননা ও তোর বাবা। না, ওই লোকটা শুধু আমাদের জন্ম দিয়েছে। বাবা সে যে পালন করে, যে ভালোবাসবে, ভবিষ্যতের কথা ভাবে, আর যে নিজের পরিবারকে সম্মান করে। বাবা, এইসব কথা পরে হবে, এখন ওকে বাড়ি নিয়ে যেতে হবে। চল চল চল। আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু দাদার নেশার অভ্যেস ছাড়ানোই যেত না। তারপর আর কি স্যার, না কাজকর্ম ছিল, না হাতে পয়সা। যখন যখন নেশার ইচ্ছে জাগতো, দাদার শয়তানিও তখন বেড়ে যেত। পয়সা দে না তো আজকে শেষ করবো। স্যার, কতবার আমার মনে হয়েছে সাদিয়া ভাবি দাদাকে কেন তালাক দিচ্ছে না, কিন্তু উনি ভাবতেন অন্যভাবে। তুমি আমাকে সত্যি কথা বলো, নওয়াজ আর ওর ভাই কোথায়? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তাহলে সাদিয়ার বড় ভাই নিশ্চয়ই জানবে। নওয়াজ তো ওর হোটেলেই কাজ করে। কাজ করতো স্যার। নওয়াজ 6 মাস আগে ওয়াকার ভাইয়ের হোটেলেই কাজ করতো স্যার, কিন্তু 6 মাস আগে ওই কাজটা ছেড়ে দেয়। নিজের ব্যবসা শুরু করেছিল নওয়াজ। মসজিদের পাশেও কাবাবের দোকান লাগিয়েছিল।
হ্যাঁ স্যার, দোকান বন্ধ আর কেউ কিছু জানে না। কৈলাস, তোমার কি মনে হয়? স্যার আমি দুটো ছেলেরই ফটো সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি আর খোঁচরদেরও খবর দিয়ে দিয়েছি। কিন্তু ওই দুটো ছেলের বেপাত্তা হয়ে লাভটা কি, যখন ওদের মাই বলছে যে ও নিজেই তার স্বামীকে খুন করেছে? স্যার আমার মনে হয় ওদের মা খুন করেনি। দেখো সাদিয়া, প্রথমে তুমি তোমার স্বামীর খুনটা তোমার দেওরের ওপরে চাপানোর চেষ্টা করেছিলে, কিন্তু পারলে না। আর আমরা এটাও জানি যে তুমি তোমার বাড়ির ছুরিতে, মেঝেতে, এমনকি দেয়াল থেকে রক্তের দাগ মোছানোর চেষ্টা করেছিলে, কিন্তু সেটাও তুমি করতে পারোনি, কারণ তুমি তোমার স্বামীর মৃতদেহ লুকোতে পারোনি। কিন্তু এখনো তুমি কিছু লুকোচ্ছ। আমি কিচ্ছু লুকোচ্ছি না স্যার, এটা সত্যি যে আমি আমার স্বামীকে খুন করেছি। 23 বছর ধরে মারধর, গালিগালাজ, খালি পেটে থাকা, নিজের বাচ্চার সামনে অপমান হওয়া, এত কিছু সত্ত্বেও স্বামীর খেয়াল রাখা, এসব কি? সাদিয়া, আমি খুব ভালো করেই জানি যে তুমি তোমার স্বামীকে খুন করনি, আর যে খুনটা করেছে তাকে তুমি ভালো করেই চেনো। কেসের শুরু থেকেই পুলিশের সাদিয়ার বয়ানের উপর সন্দেহ ছিল। এটা অসম্ভব মনে হচ্ছিল যে 23 বছর ধরে তার স্বামীর অত্যাচার সহ্য করার পর সে তার স্বামীকে খুন করে, আর তাও তার গলা কেটে। এটা অসম্ভব কেন মনে হচ্ছিল? কারণ ভারতীয় মহিলাদের মধ্যে এই ধরনের বিহেভিয়ার খুব কম দেখা যায়। বেশিরভাগ মহিলাই সব কষ্ট সহ্য করে নেয়, বছরের পর বছর অসহায়তার অন্ধকারে ডুবে থাকে। সাদিয়ার 2 ছেলে ছিল, নওয়াজ আর মাজিদ, যারা ওকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। ওদের মাতাল আর ড্রাগ এডিক্ট বাবার প্রতি কোনো সম্মান ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না। যদি কিছু ছিল তাহলে সেটা ভয়ঙ্কর রাগ আর আক্রোশ। বড় ছেলে নওয়াজ এটা বুঝতে পারত না যে তার আম্মি এই শয়তানটিকে এতদিন কেন সহ্য করছেন। না মাম্মি, আমার দোকানের প্রথম কাবাব। ভাই তুইও খা। আল্লাহ মিয়া তোমার খুব ভালো করুক, উন্নতি করুক। ইনশাআল্লাহ আম্মি, সব ভালো হবে। আর কয়েকদিনের ব্যাপার আম্মি, একটু টাকা জমিয়ে নি, তারপর আমি ভাইকে সৌদি পাঠাবো কাজের জন্য। ও কি করে একা যাবে ওখানে? আরে আম্মি, ও এখন আর ছোট নেই, ওর ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। আর যখন রোজগার করতে শিখবে তখন আরো বড় হয়ে যাবে। হ্যাঁ আম্মি, আমি যেতে পারবো, আমি সব কাজ করতে পারবো। আমাকেও তো দাদার মতো কিছু করতে হবে, বড় হতে হবে। আমি মামুজানের হোটেলে একজন কাস্টমার পেয়েছি, সে সৌদিতে কাজ করে। সে আমায় কথা দিয়েছে ওর একটা ভালো চাকরির ব্যবস্থা করবে। ওর নাম্বারটা আমার সব আছে আমার কাছে। বাবা আমার সোনা, তুই এত বড় কবে হয়ে গেলি রে? ব্যাস আমি, ভাই নিজের পায়ে দাঁড়া, তারপর আমি তোমাকে হজে নিয়ে যাব। তুমি সারা জীবন যত কষ্ট করেছো সব দূর করে দেবো। তোমার মা সাদিয়া আমাদের বলছে যে সেই নাকি তোমার বাবাকে খুন করেছে, কিন্তু আমার পুরো বিশ্বাস ও কাউকে বাঁচানোর চেষ্টা করছে। হয় তোমাকে, নয়তো তোমার ছোট ভাইকে বাঁচাচ্ছে। ভাই এখনো ছোট স্যার, ওকে টেনে আনবেন না। আব্বুকে খুন আমি করেছি। আমি দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে যাতে আমি বেঁচে যাই। তুমি তোমার বাবাকে খুন এই জন্যে করেছো কারণ তুমি তাকে ঘৃণা করতে, কেননা সে তোমার মাকে মারতো। হ্যাঁ স্যার, আমার সহ্য হতো না,
বুঝতাম না আমি কেন এই জঘন্য শয়তান লোকটার সাথে জীবন কাটাচ্ছে। ওই লোকটা সবসময় নিজের কথা ভাবতো, নেশায় ডুবে থাকতো। আমরা গরিব হতে পারি স্যার, কিন্তু জীবনটা এতটাও জঘন্য ছিল না। আমি তো এটা বুঝতেই পারলাম না যে ওই লোকটা কেন আমাদের জীবনটাকে নষ্ট করলো, কেন আমার আম্মিকে সারা জীবন ধরে শুধু কষ্টই দিয়ে গেল, কেন নির্লজ্জের মতো টাকা চাইতো, কেন শুধু গালিগালাজ করতো। আর এত কিছু সত্ত্বেও আমার আম্মি ওই লোকটা সারা জীবন খেয়াল রাখলো। কেন বলতে পারেন? কেন? তুই আমাকে পয়সা দিবি কিনা? না, দেখ, পয়সা না দিলে এখানেই কোড়া টিপে মেরে ফেলে দেবো। ডাক্তার তোমাকে নেশা করতে বারণ করেছে। মদ তুমি ছুঁতে পারবে না। কম বয়সে তুই অনেক নাটক করেছিস পুরুষদের সাথে, আমারই পয়সা। এখন আমাকে পয়সা দিতে আটকাচ্ছে। কি হচ্ছে এটা? আমি তুমি একে একটাও টাকা দেবে না। মদ খাবে, গাঁজা ফুকবে, বাড়ি থেকে বেরিয়ে যাও, টাকা কামাও আর নিজের পয়সায় খাও। তাহলে তুই এত বড় হয়ে গেছিস, বাপের সঙ্গে তর্ক করছিস? তর্ক করছি কারণ তুমি ভুলে গেছো যে তুমি মায়ের নামে কি কি বলছো। বাজে বাজে কথা বলছো শুধুমাত্র নেশার জন্য। হ্যাঁ, এখন তো আমি শয়তানি, আর তোর মা খুব ভালো। হ্যাঁ, রোজ দুপুর বেলায় পরিসাজে পরপুরুষের আব্বু, সাথে। যদি তুমি আরেকটা বাজে কথা বলেছো তাহলে দেখো। আমি দেখে নিয়েছি, আর তুইও যদি দেখতে চাস তাহলে দুপুরে দেখিস, তাহলেই দেখতে পাবি কি জিনিস তোর আম্মি। বাবা, বাবা তুই এখান থেকে চল, শুয়ে পড় গিয়ে। তুই বাইরে থেকে কাজ করে এসেছিস, তুই এর মধ্যে থাকিস না, আমি সব সামলে নেব। না আম্মি, তুমি সামলাতে পারবে না। এত কিছুর পরেও তুমি এই লোকটাকে সহ্য করে যাচ্ছ। এ যা খুশি বলে যায় আর তুমি কিছুই বলো না। যদি তুমি আম্মির ব্যাপারে আরেকটাও বাজে কথা বলেছো তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে না দেবো। বাবা, এরকম বলে না, রাগ সামলাও। তুমি এসো না, শুয়ে পড়ো। ডাক্তার তোমাকে উঠতে বারণ করেছে, শুয়ে পড়ো। তোমার শরীর খুব দুর্বল। উত্তেজিত হয়েও না তুমি। আর তুই আয় আয়, ভেতরে চল। চল এখান থেকে, তুই চল চল। বাপকে চোখ রাঙাচ্ছে, আমাকে বাড়ি ছাড়তে বলছে। ভালো কথায় টাকা দে বলছে, টাকা দে আমাকে, দে, নয়তো শেষ করে দেবো আজ। দে, দে আমাকে পয়সা। আমি বলছি টাকা দে আমাকে, বলছি দে, টাকা না দিলে মেরে ফেলবো আমি। টাকা দে, টাকা দে, দে টাকা, টাকা দে, দে। ক্ষমা করে দিও আম্মি। কি হয়েছে দাদা? আম্মি, কি হয়েছে? তুই ভাইকে নিয়ে অন্য কোথাও চলে যা, ততক্ষণে আমি সব পরিষ্কার করে দিচ্ছি। না আম্মি, আমি পুলিশের কাছে চলে যাচ্ছি। না, এসব তুই মুখও আনবি না। তোদের দুজনের সামনে এখন সারাটা জীবন পড়ে আছে। তোরা এখান থেকে বেরিয়ে যা, আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবো। আমি, তুমি এরকম কিচ্ছু করবে না। বাবা, তুই তোর মায়ের কথা শুনবি না? তোকে আমার দিব্যি বাবা। তোরা এখান থেকে পালিয়ে যা, দূরে কোথাও চলে যা। যা। মার্ডারটা আমি করেছি স্যার।
মাজিদ আর আমি নির্দোষ। অনেক বছর ধরে আমরা এটা সহ্য করে এসেছি। ও একটা শয়তান ছিল, আমির কষ্ট সহ্য করতে পারিনি। স্যার, আমি আব্বুকে মারতে চাইনি, হয়ে গেছে। আর ওই চপারটা কোথায়, যেটা দিয়ে তুমি তোমার বাবাকে মেরেছো? ভাই, আমির খেয়াল রাখিস, আমিকে কষ্ট দিস না। হ্যাঁ দাদা। আমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, নওয়াজের উপর তার বাবাকে খুন করার চার্জ লাগানো হয়। সে এখন পুলিশ হেফাজতে আছে। নওয়াজ ওর মাকে বাঁচাতে চাইতো, আর এই কারণেই সে তার বাবাকে মেরে ফেলে। কিন্তু সে যেটা করেছে সেটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। কিন্তু সাদিয়ার সঙ্গে যেটা ঘটেছিল সেটা কি কম জঘন্য ছিল? প্রত্যেকটা দিন তিল তিল করে কষ্ট দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছিল, টর্চার করা হচ্ছিল ওর সাথে। আর সেই সঙ্গেই সাদিয়ার 2 নিষ্পাপ ছেলের শৈশবেরও খুন হয়ে যায়। সেটাও কি কম জঘন্য? মদের নেশা, ড্রাগ এডিকশন, যেন এটা প্রত্যেকটা কেসে শুধুমাত্র অ্যাডিক্টকেই শেষ করে দেয় না, বরং তার পুরো পরিবারকে পিষে জ্বালিয়ে ছাই করে দেয়। নেশার আগুন শ্রেণী বিচার করে না, জাত পাত, উঁচু নিচু, ধনী গরিব কিচ্ছু দেখে না। শুধু যা হাতের কাছে থাকে তাই শেষ করে দেয়। এই আগুনটা হঠাৎ করে লাগে না, শুরু হয় একটা শিখার থেকে। এক আধবার পান করা, এক আধ ছিলিম টানা, রিল্যাক্স করার জন্যে, টেনশন দূর করার জন্যে, ক্লান্তি দূর করার জন্যে। কয়েক মুহূর্তের নেশা যেন সারা জীবনের সবকিছুর উপর ধোয়ার চাদর বিছিয়ে দেয়। আর তারপর মানুষ এই চাদরটাকে ছাড়া থাকতে পারে না। তার মনে হতে থাকে যে নেশা তার সমস্ত কষ্টগুলোকে কম করে দিচ্ছে। এই শিখাটা আস্তে আস্তে বেড়ে ওঠে, তারপর আগুন হয়ে দাঁড়ায়। কিন্তু সব ক্ষেত্রে আগুন ছড়ানোর আগে এটা ইঙ্গিত নিশ্চয়ই দেয় যে ধ্বংস হতে চলেছে। দুর্ভাগ্যবশত শহুরে জীবনের হইচইয়ের মধ্যে এই আওয়াজটা শোনা যায় না। তারপর খুব শীঘ্রই ধ্বংসের ছবি দেখা যায়। ক্রাইম পেট্রোলের মঞ্চ থেকে আমরা সমস্ত দর্শকদের কাছে আবেদন করছি যে আপনি যদি নিজে নেশাগ্রস্ত হন বা আপনার আশেপাশে কেউ যদি নেশায় বুঁদ হয়ে থাকে, তাহলে আপনাকে সাহায্যের ব্যবস্থা আছে। অনেক সংস্থা আছে, অনেক হাসপাতাল আছে, ট্রিটমেন্ট আছে, যেটা নেশার সাথে লড়াই করতে আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু সেই প্রথম পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপটা আমাদেরই নিতে হবে। নিজে নিজে কখনোই কিছু ঠিক হবে না। আর পৃথিবীর কোনো নেশাই আপনার কোনো প্রবলেমকে সলভ করতে পারে না, বরং নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কেসের সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা চরিত্রের সঙ্গে সঙ্গে জায়গার নামও বদলে দিয়েছি। খুবই হেকটিক দিন ছিল, কিন্তু গুড ফান। পূজা, বাবা অনলাইন আছে কি? বলে গেছিল সিঙ্গাপুর পৌঁছেই কল করবে। নো মা, হি ইজ নট অনলাইন রাইট নাও। আর বাবা যখনই লগ অন করবে আমি লাইভ অন চ্যাটে অ্যালার্ট পেয়ে যাব। ঠিক আছে, যেই অনলাইন হবে আমাকে বলে দিবি, আমি কিচেনে আছি। ওকে ডার্লিং। পূজা, ডে শিফট নে না তুই, তোকে খুব মিস করছি আর। ওয়ে হয়ে মা, তাড়াতাড়ি এসো, বাবা অনলাইন। হাই পূজা, কেমন আছিস রে?
বেস্ট চিলিং বাবা। তুমি বলো, তোমার আর সিঙ্গাপুরের কি খবর? আমি তো ঠিকই আছি, এই একটা ক্লায়েন্টের সাথে টাইড আপ হয়ে গেছিলাম। ও এত টাইড আপ হয়ে গেছিলে যে 10 সেকেন্ডের কলও করতে পারোনি? আরে তুমি এমন ভাবে বলো না যেন মনে হচ্ছে কোনো অ্যাফেয়ার করছি। সরি ম্যাডাম, এরকম কোনো ড্রামা এখানে নেই। ওকে, পুরো 3 সপ্তাহ হয়ে গেছে। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া। মাত্র 2 দিন আউট অফ র্যাডার হয়েছি, তার জন্য এত ইমোশনাল ব্ল্যাকমেল? আচ্ছা বলো, আসছো কবে? তাড়াতাড়ি আসবো। আমিও বাড়ি ফেরার জন্য ছটফট করছি। আর 2 দিনের কাজ বাকি, তারপর ফ্লাইট ধরে সোজা বড়োদার, তারপর বাড়ি। ওকে, বাই, অ্যান্ড আই লাভ ইউ লেডিজ। বাই বাই। লাভ ইউ টু বাবা। বাই। বাই। আমাদের দেশে যখন ল্যান্ডলাইন ফোন ঘরে ঘরে পৌঁছতে শুরু করলো, তখন 1994-95 এর আশপাশে মোবাইল ফোন এসে টেলিফোনের সংজ্ঞা পুরোপুরি বদলে দিল। আর এখন যখন মোবাইল ফোন প্রায় প্রত্যেকের পকেটে দেখা যায়, তখন ইন্টারনেট বিপ্লব যোগাযোগ ব্যবস্থাকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। ইন্টারনেট এসে যাওয়ায় একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখার অনেক রাস্তা খুলে গেছে। ইমেল, কম্পিউটার টু কম্পিউটার কলিং, ভিডিও কনফারেন্সিং, ভিডিও চ্যাট, প্রতিদিন নতুন নতুন অ্যাপ্লিকেশন দূরত্ব কমাচ্ছে। পৃথিবী ছোট হয়ে আসছে, আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো তো সময় আর স্থানের সব সীমা পার করে ফেলেছে। যেভাবে পরমাণু শক্তি দিয়ে বোমা বানানো যায়, সেরকমই ইন্টারনেটও কিছু গুরুতর অপরাধ আর খারাপ উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয়। এই ক্রিমিনালসদের কোনো চেহারা থাকে না, ওদের হ্যারাসমেন্ট করার টেকনিক হাইটেক হয়ে থাকে, আর ওদের মুখোশ খুলে দেওয়া খুবই কঠিন কাজ। হ্যালো। পূজা, হ্যাঁ, কে বলছেন? পূজা, হ্যাঁ, আমি জানতে চাইছি কে বলছেন। আরে আমি বলছি। আপনি কে বলছেন? রেট কত? সরি, আরে তুমি এক রাতের জন্য কত নাও, তাড়াতাড়ি বলো। হোল নাইট, হাউ মাচ? জাস্ট হু দ্য হেল ইজ দিস? কি ব্যাপার পূজা? জানি না মা, রং নাম্বার ছিল। ঘুমিয়ে পড়ো। বাই মা। বুঝলি, সোজা বাড়ি আসবি। অফকোর্স মা, কিন্তু 8টা বেজে যাবে। চলো, বাই। হ্যালো। কোথায় দেখা করবে? ও, চিপ স্টার अगेन। যদি সাহস থাকে তো নিজের নামটা বলো না। আমার নাম দিয়ে কি করবে? তোমার দামটা বলো। ও জাস্ট শাট আপ। তুমি কে বলো তো ব্লাডি? আরে নাটক কেন করছো? পুরো টাকা দেবো, তাও অ্যাডভান্সে। বলো, সবকিছু করবে তো? এই নাম্বারটা তোমাকে কে দিয়েছে? তুমিই তো দিয়েছিলে। এবার দেখো, বোর করো না, সোজাসুজি বলো এক রাতের কত। আমি কোনো দরদাম করবো না। বাবু, আপনার টিফিন। ও থ্যাংক ইউ। বাবু কলেজ গেছে? সে তো একটু আগেই উঠেছে। কে? অর্জুন, কলেজ যাসনি? না, একটু পরে যাব। একটু ডাউন ফিল করছি গো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সেরকম সিরিয়াস কিছু না, শরীরটা একটু উইক লাগছে। ডোন্ট ওয়ারি বাবা, একটু সুস্থ হলেই চলে যাব। বাই বাবা। বাই। Hey, Pooja, day shift. Nice. অলরাইট স্যার।
হে পূজা, আজকে লাঞ্চ তাজমহলে। ওখানে একটা নতুন পিৎজা পয়েন্ট স্টার্ট হয়েছে। সব ওকে। আচ্ছা শোন, সন্ধ্যেবেলা আমার সঙ্গে শপিংয়ে যাবি? শুজ, রাইট? ড্রেসেস, মেবি শুজ, মেবি বোথ। ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট হ্যান্ডব্যাগস? ইয়েস। তো 3 ঘন্টায় কত নেবে ডার্লিং? ইউ জাস্ট শট আপ, অল রাইট? কি বাড়িতেই যাবো নাকি হোটেলে দেখা করবে? আর বলো না তাড়াতাড়ি। তুমি কে বলো তো, ড্যাম ইট! ওই চাচা ওরা কি দোকান বন্ধ করে দিলি নাকি? আরে রেট বাড়ি দিচ্ছিস তো বলা উচিত ছিল আমায়। আর শোন, আমার সামনে এরকম নাটক ফাটক করবি না, ঠিক আছে? What happens? Oh God, I'm just sick of this now. What happens, Pooja? What's wrong with you? Who's that person? যদি এটা জানতাম তাহলে এতক্ষণে আমি কমপ্লেন করে দিতাম। কমপ্লেন? কাল রাত থেকে কতবার কলস এসেছে আর প্রতিবারই ওই একই ননসেন্স। আমার মনে হয় তোর সাথে কেউ মজা করছে রে। নোংরা নোংরা কথা বলছে লোকগুলো ফোনে। তুই জানিস কি জিজ্ঞেস করছে ওরা? এরা মনে করছে যে আমি একজন প্রস্টিটিউট, কল গার্ল। দিস কান বি আ প্র্যাঙ্ক ইয়ার। সস্তার চটুল কথাবার্তা, নোংরা প্রস্তাব। পূজার ফোনে একের পর এক কল এসে চলেছিল, আলাদা আলাদা জায়গা থেকে, আলাদা আলাদা নাম্বার থেকে। সবার একটাই প্রশ্ন, কখন আর কোথায় দেখা করবে আর কত টাকা নেবে। দেখতে দেখতে পূজার কাছে প্রচুর ফোন আসতে শুরু করলো। পূজা খুব ডিস্টার্ব ছিল, ও পরিস্থিতি সামলাতে পারছিল না। কি হয়েছে রে মা? আমি এতবার ফোন করেছি, তুই একবারও ধরলি না। বিজি ছিলাম মা। একটা মেসেজ করে দিতিস, তাও সময় ছিল না। ছিল না সময়, বললাম তো বিজি ছিলাম। কলের পর কল আসছিল সারাদিন। তো তুমি ফেস টু ফেস বলো কি বলতে চাও আমাকে। পূজা, কি হয়েছে মা? কি হয়েছে? ফোন সাইলেন্ট করে রাখলে ফোন আসা তো বন্ধ হবে না, আর না তো ডিস্টার্ব হওয়া বন্ধ হবে। আর আমি এই নম্বরটা চেঞ্জও করতে পারবো না মা। গত 4 বছর ধরে এই নম্বরটাই রয়েছে আমার। আমার সমস্ত ফ্রেন্ডস, সব কন্ট্যাক্ট, সবার কাছে এইটাই রয়েছে। আমরা পুলিশের কাছে যাই। অলরেডি 1 সপ্তাহ ধরে এইসব সহ্য করছিস। মা, আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে যেন কেউ 24/7 আমাকে অবজার্ভ করছে, আমাকে ফলো করছে। আমার কেমন একটা অস্বস্তি লাগছে, কোনো কিছুতে মন লাগছে না। শুধু যেন একটা ভয় আমাকে জড়িয়ে ধরছে। মা, তোর বাবাকে সব বলে দেওয়া উচিত। ওই হয়তো বলতে পারবে যে আমাদের কি করা উচিত। তোমার কোনো কন্ট্যাক্ট, কলিগ বা পুরনো বন্ধুও হতে পারে। আমার কোনো বন্ধু তো এরকম কাজ করতে পারে না। মা দেখো, এই যেই হোক না কেন তোমাকে চেনে, আর তোমার নাম্বারটাও পেয়েছে কোথা থেকে, বা অজান্তে তুমি কাউকে নাম্বারটা দিয়েছো। মনে করো অফিসের কাজের সূত্রে বা কোনো ফ্রেন্ডশিপ ওয়েবসাইটে, একবার চেক করে নাও। না বাবা, আমার একটাই মাত্র ফেসবুক অ্যাকাউন্ট আছে, জাস্ট চেক করলাম। আমি ওখানে কোনো ফোন নাম্বার দিইনি। দেখো মা, হতে পারে তোমার উপর রাগ মেটানোর জন্য হয়তো কেউ তোমার নাম্বারটা সার্কুলেট করে দিয়েছে। নেক্সট টাইম যখন ফোন আসবে তখন ঠান্ডা মাথায় কথা বলবে, আর ওকে জিজ্ঞেস করবে যে এই নম্বরটা ও কোথা থেকে পেলো আর কে দিয়েছে। ওকে? আর ভয় পেও না। দেখো মা, তোমাকে যদি এর গোড়ায় পৌঁছাতে হয় তাহলে এটা আগে জানতে হবে যে প্রথম লিকটা কোথা থেকে হয়েছিল, এর শুরুটা কোথা থেকে হয়েছে। পূজা, ফোনটা ধর, ভয় পাস না।
হ্যালো। ফ্রি আছো? দেখা করতে চাই। পূজাই তো তোমার নাম? হ্যাঁ, আমি কি জানতে পারি তুমি কোথা থেকে বলছো? সুরাট থেকে। তুমি বললে অন্য কোথাও হতে পারে। তোমার নামটা কি? রণবীর, ঋত্বিক, আয়ুষ্মান, যা খুশি বলতে পারো, কিন্তু আমার তো পূজাই ভালো লাগে। তো বলো, কালকে ফ্রি আছো? ডিপেন্ড করছে। টাকা যা চাইবে তাই দেবো, ওটা টেনশন নিও না। তুমি কার থ্রু আসছো তার উপর ডিপেন্ড করছে। আমি বুঝলাম না। মানে তোমায় আমার নাম্বারটা কে দিয়েছে? আরে কেউ দেয়নি, ফ্রেন্ড বুকে চ্যাট পেজে তুমিই নাম্বারটা পোস্ট করেছিলে একটা মেসেজের সাথে। ফ্রেন্ডসবুক চ্যাট? মেসেজ? কিরকম মেসেজ? আরে টাইম নষ্ট করো না, সোজা সাপটা বলো কবে, কোথায় আর কত নেবে। I am available 24/7 for all kind of pleasure. Fun without limits, guaranteed. পূজা। কেউ আমার নামের ফেক অ্যাকাউন্ট বানিয়েছে আর আমার নাম্বারটাও দিয়েছে এখানে। ওকে মা, শোনো, এটা এমন একটা লোকের কাজ যে তোমার ক্ষতি করতে চায়, হার্ম করতে চায়, আর আমরা সেটা কখনোই হতে দেব না। তো সবার আগে কাল সকালে ফার্স্ট থিং তুমি আর মাম্মা পুলিশ স্টেশনে যাবে, মেইন রোডে অলকাপুরি পুলিশ স্টেশন, আর অন ডিউটি অফিসারকে সবকিছু বলবে, আর সঙ্গে তোমার ল্যাপটপটাও নিয়ে যাবে। ওকে? আর ভয় পেও না, আমার সাহসী মেয়ে। একটা কথা বলি, তুই কিছু মনে করবি না তো? কি মা বলো? মা, এমন কেউ আছে যার সাথে তোর কখনো কিছু ছিল? আই মিন কোনো ফ্রেন্ডশিপ টেনশিপ যেটা এখন নেই, আর ও সেটার বদলা নিচ্ছে। প্রযুক্তি দুদিকে ধারওয়ালা তলোয়ার, আর এই তলোয়ারের ধার দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই তলোয়ার সেই মানুষটি ব্যবহার করছেন যার মধ্যেও মানুষের মৌলিক আবেগগুলি রয়েছে। রাগ, ঘৃণা, হিংসা, অবসেশন, শত্রুতা, এই সমস্ত আবেগ আদিম মানুষ থেকে ওয়াইফাই মানুষ পর্যন্ত পরিবর্তন হয়নি। শুধু এই আবেগগুলো প্রকাশের ভঙ্গিমা বদলে গেছে। এই মামলায় একজন মাথা গরম, রাগ আর ঘৃণায় ডুবে থাকা ব্যক্তি পূজার উপর নিজের বিকৃতি চরিতার্থ করছিল। এখন দেখার কেই অপরাধী। নো স্যার, আমি এরকম কাউকে চিনি না যে এমনটা করবে। আমার কারোর উপর সন্দেহ নেই। যেই হোক, সে তোমার ফোন নাম্বার জানতো, তাই যা কিছু তোমার স্ট্যাটাস পেজে লিখেছে তাতে এটা পরিষ্কার যে ওর ইন্টেনশন তোমার বদনাম করার আর বিরক্ত করা। যদিও স্ট্রেঞ্জারই হয়, অজানা কেউ হয়, তাহলে কেন এরকম করবে? আই ডোন্ট নো স্যার। তোমার সেল ফোনের সমস্ত ডিটেলস আমাকে দিতে হবে পূজা। ঠিক আছে। তোমার কেসটা রেজিস্টার করার পর কেসটা আমি স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চের হাতে তুলে দেব, যারা এই ধরনের কেস হ্যান্ডেল করে। ম্যাডাম, পূজার সেলফোনের সমস্ত কন্ট্যাক্ট চেক করে নিয়েছি। ওর ফ্রেন্ডস বুকেরও সমস্ত কন্ট্যাক্ট চেক করেছি, কিন্তু কিছু পাওয়া গেল না। ওয়েল,
পূজার এই কমপ্লেনের সাথে সাথে আমাদের ফ্রেন্ডস বুকের হোর্ডিং কোম্পানির সাথে কথা বলতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পূজাকে এখানে ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই। এই নম্বরটা গত 4 বছর ধরে রয়েছে। দেখো পূজা, এই লোকটাকে ট্র্যাক ডাউন করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি নিয়েছি। এটা একটা বড় সড়ো প্রসেস, কারণ প্রচুর ফ্যাক্টরস আমাদেরকে কনসিডার করতে হয়। এইসব তো চলতেই থাকবে, বাট ইউ নো হোয়াট আই থিঙ্ক, আমার মনে হয় যে এই লোকটা তোমার চেনা জানা কেউ। আপনি এটা কোন বেসিসের ওপর বলছেন ম্যাম? এই প্রোফাইলটাকে দেখো পূজা, এই পেজে লেখা প্রত্যেকটা কমেন্টকে ভালো করে স্টাডি করো। এই কাজ এমনই কেউ করতে পারে যে তোমাকে কাছ থেকে চেনে, হয়তো এমন কেউ যে তোমার ব্যাপারে অ্যাট্রাক্টেড ছিল কিন্তু তুমি তাকে রিজেক্ট করেছো। আর রিজেকশনের জন্য একটা রিলেশনশিপ হওয়াটা স্বাভাবিক। সো টেল মি, আমি তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সবকিছু ডিটেলে জানতে চাই। অ্যান্ড মাইন্ড ইউ পূজা, আমি সবকিছু জানতে চাই। আমি 12th মডার্ন কনভেন্ট স্কুল থেকে করেছি। বড়দাতে, প্রতাপগঞ্জ। দ্যাটস রাইট। আর কলেজ? মহাবীর কলেজ। স্কুল অথবা কলেজে কোনো বয়ফ্রেন্ড? নো ম্যাম, আমার কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল না। হ্যাঁ, অনেক ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু দ্যাট ওয়াজ জাস্ট ফ্রেন্ডশিপ। কিন্তু স্কুল আর কলেজে কেউ তোমাকে প্রপোজ করেছিল আর তুমি রিজেক্ট করেছিলে? ইউ নো, ওয়ান সাইডেড লাভ, একতরফা ভালোবাসা। রূপালী দেবী নিশ্চয়ই আপনার সাথে হয়েছে, আমার সাথেও কলেজে হয়েছে। টেল মি, আছে কোনো এরকম ছেলে? না ম্যাম, আমার সাথে না স্কুলে এরকম কিছু হয়েছে আর না কলেজে। ইনফ্যাক্ট আমি খুব শিওর যে ওই সময়ের কোনো ছেলে এরকম কিছু করবে না ম্যাম। তুমি কল সেন্টারে চাকরি করো না? হ্যাঁ। তো ওখানকার কোনো রোমিও, কোনো দেবদাস, এমন কেউ যার সাথে তোমার ঝগড়া হয়েছে? আমার অফিসে তো ইনফ্যাক্ট আমার সবার সাথে খুব কুল রিলেশন রয়েছে। ওখানে আমার কারোর সাথে এরকম কোনো ইন্টারাকশন হয়নি। তোমাকে তোমার এই ফোন নাম্বারটা সারেন্ডার করতে হবে। আমাদের এই সিম কার্ডটা দরকার। তুমি একটা নতুন নাম্বারের জন্য অ্যাপ্লাই করো। অ্যান্ড রিমেম্বার, এই নতুন নাম্বার শুধু সিলেক্টেড লোকদেরই দেবে। কিন্তু ম্যাডাম, যে মানুষটা আমার মেয়ের সাথে এত বাজে ব্যবহার করলো, তার কি হবে? খুব খারাপ হাল হবে ওর। এই সময় মুখটা দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি ওর আমরা মুখোশটা খুলে দেবো। এই ডকুমেন্ট ফ্রেন্ডস বুকের হায়দ্রাবাদ অফিসে পৌঁছে দাও। আমার এই ফেক আইডির সোর্স চাই, আইপি অ্যাড্রেস, ডোমেন আর নেটওয়ার্ক কানেকশন। পূজার সেলে যে সমস্ত নাম্বার থেকে ফোন এসেছিল আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে পূজার ফেক অ্যাকাউন্ট থেকে তাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আই এম শিওর যেই হোক যে পূজার ফেক অ্যাকাউন্ট বানিয়েছে সে মেন্টালি অসুস্থ। হয়তো এই পূজাকে আগে থেকেই জানে, বা হয়তো এটাও হতে পারে সে পূজার কাছে আসার চেষ্টা করেছিল। তাহলে ম্যাডাম, পূজা সেটা বলছে না কেন? ওর হয়তো সত্যিই কিছু মনে নেই। হতেই পারে যে ওই ইন্টারাকশনটা এমনিই হয়েছে, মিনিংলেস। আর তারপর পূজা ওই ইন্টারাকশনের ব্যাপারে কখনো কিছু ভাবেইনি। কিন্তু অপোজিট লোকটার জন্য পূজার সাথে ওই ইন্টারাকশন তার মাথায় জাঁকিয়ে বসেছিল। ইউ নো, এটা এক ধরনের অবসেশন। পূজা কেমন আছে? অনেকটা ভালো। না বাবা, আমার সেরকম কিছুই মনে পড়ছে না। দেখো মা, এখন সময় হলো সবকিছু খুলে বলার। কেউ কিচ্ছু ভাববে না, আমরা এই সবই বুঝি। সেই জন্য তোমাকে হেল্প করতে চাইছি। সো প্লিজ বলো, তুমি কি কিছু লুকাচ্ছ নাকি কিছু এড়িয়ে যাচ্ছ, ইগনোর করছো?
না বাবা, আমি তোমার থেকে কিচ্ছু লুকোচ্ছি না। আমি সত্যি বলছি, আমার এরকম কোনো বন্ধু ছিল না যে এতই ভীতু যে আমার পেছনে গিয়ে এই সমস্ত কাজকর্ম করবে। দেখ, মনে হচ্ছে আমার কাছ থেকে তুই কিছু লুকোচ্ছিস। আরে কিচ্ছু লুকাচ্ছি না বাবা, জাস্ট চিল। তোর কলেজ কেমন চলছে? ঠিকঠাকই তো চলছে বাবা। ইয়েস ম্যাম, পেপারস পেয়ে গেছি, আমার ডেস্কেই আছে। আমার কুইক রেসপন্স চাই মিস্টার রেড্ডি। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই অ্যাকাউন্ট রিলেটেড আইপি অ্যাড্রেস, ডোমেইন আর নেটওয়ার্ক কানেকশন। শিওর ম্যাম, আমি এই কেসটাকে টপ প্রায়োরিটি দিচ্ছি। না হলে একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে এই লোকটা। আই মিন, একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এটা টোটালি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ ম্যাম। আমি সব পেপার স্ক্যান করে ইউএস এর হেড অফিসে পাঠিয়ে দিয়েছি। আপনি এই কেসের সমস্ত ডিটেল ওদের মাদার সার্ভার থেকে পেয়ে যাবেন। আর এই কেসটাকে আমি রেড অ্যালার্ট মার্ক করে দিয়েছি। ওখানকার টিমের সঙ্গে আমি 24 ঘন্টা টাচে রয়েছি, তো যখনই কোনো ডিটেলস পাচ্ছি আমি সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো। আর হ্যাঁ, এভরি মিনিট ইজ ইম্পর্ট্যান্ট। টপ প্রায়োরিটি দেবেন এই কেসটাকে। শিওর। That's it. IP address 1.121.345.652.247. Domain rista.nnbs.in. Connection ID 659X789465447. It's a Wi-Fi. সাইবার স্পেস, যাকে ভার্চুয়াল স্পেসও বলা হয়, যার অবস্থান বায়ু তরঙ্গের মধ্যে এক অদ্ভুত ও চমকপ্রদ দুনিয়ায়, যেখানে তথ্য বিদ্যুতের থেকেও দ্রুত পৃথিবীর দুই কোণায় দুটি মানুষের কাছে পৌঁছে যায়। এটা এক ধরনের ফেসলেস ইন্টারফেস। এই ভার্চুয়াল দুনিয়ায় যে কোনো মানুষ অজ্ঞাত থেকে অন্য আরেকজন মানুষকে সেই সব কিছু বলতে পারে যা হয়তো সত্যিকারের জীবনে সম্ভব নয়। কিন্তু প্রযুক্তির পাহারাদার আর সাইবার অপরাধীদের মধ্যে সবসময় ইঁদুর বেড়ালের খেলা চলে। যদি কোনো ব্যক্তি এটা ভেবে থাকেন যে তিনি ইন্টারনেটের আড়ালে অপরাধ করে বেঁচে যাবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। ম্যাডাম, নেটওয়ার্ক কানেকশন হলো 659X78946547। এই সিরিয়াল নাম্বার ডেটা প্রোটন কোম্পানি থেকে বিলং করে। ডেটা ফোটন, এটা তো ইউএসবি ইন্টারনেট কানেকশন প্রোভাইড করে, তাই না? কারেক্ট। তো এই কোম্পানিকে আইপি অ্যাড্রেস আর ডোমেইন ডিটেলটা পাঠিয়ে দাও। ওরা এই সোর্সটাকে ট্রেস করতে পারবে যে কোন ইউএসবি ইউজার এই পেজটাকে ক্রিয়েট করেছে। তুমি এক্ষুনি এটা ডেটা ফোটনকে ফরওয়ার্ড করো আর বলো যে এর ইনফরমেশন আমাদের তাড়াতাড়ি পাঠাতে। ডিটেলস অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি। ওদের হেড অফিস মুম্বাইতে, ওদের ইমেলের জন্য অপেক্ষা করছে। হ্যালো ম্যাডাম, মৃণাল বলছি, ডেটা কমিউনিকেশন সেন্টার। কিছু জানতে পেরেছেন? এই কানেকশনটা ইলোরা পার্ক সোসাইটি, বরোদা, গুজরাটের। এর আইপি অ্যাড্রেস আর নেটওয়ার্ক কানেকশন নাম্বার হলো 4768798798 আর ইউএসবি কানেকশন ওয়্যারলেস। কার নামে এটা? অর্জুন গান্ধী, সন অফ কৈলাস গান্ধী, 17/34 ইলোরা পার্ক সোসাইটি, বরোদা, গুজরাট। থ্যাঙ্কস মৃণাল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার মনে হয় আমি ওকে চিনি। পাওয়া গেছে? কে ছিল? অর্জুন গান্ধী। কে অর্জুন গান্ধী? তুমি তাকে চেনো? তুই ওকে কি করে চিনিস? আর তুই আগে কেন বলিসনি? পাওয়া গেছে? কে ছিল? অর্জুন গান্ধী। কে অর্জুন গান্ধী? তুমি তাকে চেনো? তুই ওকে কি করে চিনিস? আর তুই আগে কেন বলিসনি? স্কুলে আমার ক্লাসমেট ছিল, তারপর হঠাৎই স্কুল ছেড়ে দিল। এরপর লাস্ট ইয়ারে ওর সঙ্গে দেখা হয়েছিল।
হাই পূজা। হাই। অর্জুন গান্ধী, মডার্ন কনভেন্ট স্কুল, নিতিনের সাথে ছিলাম আমি, মনে পড়ছে? ও ইয়েস অফকোর্স, অর্জুন। আই এম সো সরি, আমি তোমায় চিনতে পারিনি। হোয়াই ডোন্ট ইউ পুল আ চেয়ার? ও কুল। আই এম রিয়েলি সরি, আই জাস্ট কুডন্ট প্লেস ইউ। আর হোয়াটস হ্যাপেনিং? খুব ভালো, তোমার থেকে খুব ভালো লাগলো। আরে সেম হিয়ার, ইটস বিন এজেস না? রিয়েলি? আর আজকাল কি করছো তুমি? ল, গভর্নমেন্ট কলেজে ল নিয়ে পড়ছি। তুমি স্কুলের পরে মহাবীর কলেজে গিয়েছিলে, রাইট? ইয়া। ইংলিশ লিটারেচার নিয়ে মেজর করেছো, আর এখন কল সেন্টারে জব করছো, তাই তো? ওয়াও, তুমি তো সবকিছুই জানো। না তেমন কিছু না, ব্যাস এটুকুই জেনেছি। তারপর তোমার খবর কি বলো? ওয়েল, কল সেন্টারে জবটা তো টেম্পোরারি, এমবিএ করার কথা ভাবছি। গুড। হ্যাঁ, ব্যাস এইটুকু ইন্টারাকশন হয়েছিল। আমরা টাচে থাকার কথা বলেছিলাম, ও আমার নাম্বারটাও নিয়েছিল, কিন্তু তারপর আর কোনোদিন ওর সাথে কথা হয়নি। এইবার আমি বুঝতে পারছি বাবা, ও না স্কুলে একদম লাজুক স্বভাবের ছেলে ছিল। আমার সাথে মাঝে সাঝে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি আমার দিক থেকে সবসময় পোলাইট ফ্রেন্ডশিপ রেখেছিলাম। ওকে কখনো কোনো উৎসাহ দিইনি। ইনফ্যাক্ট ও নিজেও ডিরেক্টলি আমাকে কখনো কিছু বলেনি। আই কান্ট বিলিভ দিস। বাবা, এতে আমার তো কোনো দোষ নেই, তাই না? আমি তো কিছুই করিনি। না মা, না, এতে তোমার কোনো দোষ নেই। আই এম সরি, আই ক্যান বিলিভ ইট। আমার ছেলে এই ধরনের কাজ করতেই পারে না। ম্যাডাম, ও হলো ল স্টুডেন্ট। আমার কাছে ওর কানেকশন নাম্বার আছে, ওর ডোমেইন যেখান থেকে ও লগ ইন করেছিল, ওর আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ওর ল্যাপটপের সিরিয়াল নাম্বার, ওর ল্যাপটপের মেল, ওই আউটলেটের অ্যাড্রেস যেখান থেকে ও ল্যাপটপটা কিনেছিল। এই অন্যায়ের পুরো ডিটেল কুণ্ডলী আমাদের কাছে আছে মিস্টার গান্ধী। অর্জুন, দরজা খোলো। কি হয়েছে বাবা? কিছু কথা বলার আছে। আমি এখন ঘুমাচ্ছি। পূজার ব্যাপারে অবসেসড ছিলে, ওর চিন্তা তোমার মাথা থেকে বেরোচ্ছিল না, তাই তো? আমি ওকে ভালোবাসতাম। রিয়েলি? তুমি ওকে কখনো বলনি? অ্যাকচুয়ালি আমি ওকে অনেকবারই বলেছিলাম, মানে আমি বলার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। কিন্তু কিছুতেই আমি ওকে ভুলতে পারিনি, ঘুমের মধ্যেও না। প্রতিটা সেকেন্ডে শুধু পূজা। আর এই ফিলিংসটা এত স্ট্রং ছিল যে আমি ওর সাথে কথাই বলতে পারতাম না। আমার তো মনে হতো যে ও আমার ফিলিংসটা বুঝতে পারে, তারপর বুঝতে পারলাম ফিলই করে না। অনেক সময় তোমার মনে হতো যে ও আমায় লাইক করে, শুধু বলতে চায় না। কিন্তু পরে ফাইনালি আমি সব বুঝতে পারলাম, ও আমায় লাইক করে না, ও আমায় ইগনোর করছিল, রিজেক্ট করছিল। কিন্তু কেন কেন রিজেক্ট করছিল? আমি কি কোনো ইনডিসেন্ট কথা বলেছিলাম ওকে? না, এরকম কিচ্ছু বলিনি আমি। আমি কি ওর সাথে কোনো অসভ্যতা করেছি কখনো? নো, নেভার। তাহলে আমাকে কেন রিজেক্ট করছিল? আমার সবসময় মাথায় একটা কথাই ঘোরে, যে আমাকে রিজেক্ট করলো কেন।
তাহলে রাখতে হবে না ম্যাম, যে কারো হতে পারে। ও আমাকে এতটা হার্ট করছিল, আমি কি তাহলে কিছুই করতাম না? দিস ইজ আনফেয়ার, দিস ইজ টোটালি আনফেয়ার, তাই না? তো আমি ভাবলাম ওকে বেবি, তুমি আমায় হার্ট করছো তো, তাহলে আমিও তোমার সাথে একটা ছোট্ট গেম খেলতে পারি। আমি ওকে যন্ত্রণা দিতে চেয়েছিলাম, যাতে ও বুঝতে পারে যে আমার কতটা যন্ত্রণা হয়। এখন যন্ত্রণা তো যন্ত্রণাই হয়, তাই না ম্যাম? সেটা ছেলেই হোক বা মেয়ে, ইটস সেম। কিন্তু এই যন্ত্রণা এত বেশি কেন হয় আপনি জানেন ম্যাম? না, আমি বলছি আপনাকে, কারণ আপনি যেমন কাউকে খুব ভালোবাসেন, আর আমিও কাউকে ভালোবাসি। আমি আজও ওকে খুব ভালোবাসি। স্টিল নাও আই লাভ হার and hate her also. এই পূজা, চেয়ার আপ শোনা, দুঃস্বপ্ন কেটে গেছে। জানি না বাবা, আই এম স্টিল সো শকড। কেউ এরকম কি করে করতে পারে বাবা? ব্যাস, আমি আর কখনো কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাব না। এত এক্সট্রিমে গিয়ে কিছু ভাবতে নেই মা। দেখো সোনা, অর্জুন যেটা করেছে সেটা না তো সাইবার নেটওয়ার্কের দোষ আর না তো সোশ্যাল নেটওয়ার্কের। ও একটা মেন্টালি অসুস্থ ছেলে, ওর মনটা ভার্চুয়াল জগতে রয়েছে, একটা কাল্পনিক জগৎ যার মধ্যে ও বন্দী। সোনা, যখন ইন্টারনেট ছিল না তখনও এরকম ঘটনা ঘটতো। হ্যাঁ, তবে ড্যামেজ একটু কম হতো। দেখো মা, যেভাবে ইন্টারনেট পুরো জগৎটাকে তোমার আঙুলের ডগায় এনে দিয়েছে, তেমনি তোমাকেও তো সবার কাছে তুলে ধরেছে। ইটস এ পার্ট অফ দ্য গেম মাই চাইল্ড। যদি একটু সেন্সিবলি ইউজ করো তাহলে ইন্টারনেট কোনো আশ্চর্য প্রদীপের চেয়ে কম নয়। কিন্তু একটা কথা মনে রাখবে, যে এই ইন্টারনেট আর সোশ্যাল নেটওয়ার্কিং তোমার জীবনের একটা অংশ হয়ে উঠতে পারে, কিন্তু তোমার জীবন নয়। অর্জুন এখন পুলিশ হেফাজতে আছে। সাইবার লজ আর হ্যারাসমেন্টের যাবতীয় আইপিসি ধারায় অভিযোগ আনা হয়েছে। আমরা এটা বলছি না যে আপনারা আপনাদের মোবাইল নাম্বার কাউকে দেবেন না, কারণ এটা জানা সম্ভব নয় যে কে সেটার অপব্যবহার করবে। আমরা এটাও বলছি না যে অপব্যবহার বন্ধ করার জন্যে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে থাকুন। আর আমাদের এটাও উদ্দেশ্য নয় যে সোশ্যাল নেটওয়ার্কিং আর ইন্টারনেটকে শত্রু হিসাবে প্রতিপন্ন করা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যদি আমরা একটু খুঁটিয়ে দেখি তাহলে দেখা যাবে সমস্ত স্ট্যাটাস আপডেট, প্রতিটি চ্যাট কনভারসেশন জানান দেয় সামনের মানুষটির মানসিক অবস্থা, তার বিচার বুদ্ধি, তার উদ্দেশ্য। এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে মুখোমুখি দেখা হলে আপনি দুটোর বেশি কথা বলতে পারবেন না, কিন্তু অনলাইনে ঘন্টার পর ঘন্টা কথা হয়। এই প্ল্যাটফর্ম নিশ্চিতভাবে মানুষকে মেশার সুযোগ করে দেয়, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমরা কারোর সঙ্গে কতটা মিশব। আপনি আপনার রোজকার জীবনের প্রচুর খুঁটিনাটি জিনিস পোস্ট করে থাকেন, নিজের প্রাইভেট আর পার্সোনাল ছবি আর হোম ভিডিও পোস্ট করেন, কিন্তু আপনার 200, 400 বা 2000 অনলাইন বন্ধুদের মধ্যে কে আপনার জীবনের লাইভ টেলিকাস্টকে কি নজরে দেখছে তা বোঝা আপনার পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত দেখছে, পড়ছে, ততক্ষণ সব ঠিক আছে, কিন্তু যখন সেই বন্ধু ফেসলেস মোডে কি আপনাকে বিপদে ফেলে, আপনার ক্ষতি করে, তখনই সেটা ইঙ্গিত দেয় যে এবার আমাদের সাবধান হয়ে যেতে হবে। নিজের ইন্টারনেট ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নিরাপত্তাকে টপ প্রায়োরিটিতে রাখুন। বাচ্চাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট খুলতে দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এন্টার বোতাম টেপার আগে সব সময় একবার দেখে নিন যে এই ছবি বা এই কমেন্ট আপলোড হওয়া উচিত কিনা। ইন্টারনেটের সুবিধাকে দায়িত্ব নিয়ে এনজয় করুন, ভয় না পেয়ে ব্যবহার করুন। সাইবার ক্রিমিনাল যতই চালাক হোক না কেন, সাইবার পুলিশ তার চেয়ে এক ধাপ এগিয়ে।